তোর ননদ ফুসছি পরে কেন? সুরেলা মারিয়া দুজনেই দরজার দিকে দেখে। রূপসা বড় বড় চোখ বানিয়ে চলে যেতে নাই, তবে আশা করে কেউ পিছু ডাকুক আর সে ওই ঘরে প্রবেশ করতে পারবে। সুরেলা না ডাকলো, মারিয়া পিছু ডাকে। রূপসা প্রশস্ত হেসে ভেতরে প্রবেশ করে বলল, ওই আসলে তোমরা দুজনে হেসে হেসে গল্প করছিলে, আমারও ইচ্ছে করছে তোমাদের সাথে গল্প করতে। সুরেলা কিঞ্চিত বিরক্ত হলো, প্রকাশ করলো না। বসতে বলে আবারও গল্পে মজে যায় দুই বান্ধবী। এতদিন পর দেখা, কত কথা জমা ছিল, সব উগড়ে দিচ্ছে একে অপরকে। রূপসা চুপটি মেরে বসে থাকে, তার চোরা চাহনি ঘুরে ফিরে স্নানের উপর এসে আটকে যায়। স্নান দু একবার চোখ রাঙে। রূপসা আদুরে একখানা হাসি দিয়ে খিটখিটে লোকটাকে বসে আনার পায়তারা করে। স্নান মেয়েটার সাহস দেখে অবাক। সকাল অবধি না মিউ মিউ করেছি, ভয় পেত। চোখের পানি প্যানেদের পানি একাকার ছিল। নীলজ্জ বেহা স্যাঁচরা মেয়ে। সিনানের মেজাজ বিগড়ে যায়, তবে বোনের শ্বশুর বাড়িতে তো আর মেজাজ দেখানো যায় না। তাও বোনের ননদের উপর এমনিতে একটা জ্বর বসিয়েছিল। শালির ঘরে শালিতাও লজ্জার আসলো না। মায়ের নিশ্চিত নারিকাইটা চোখের ছোঁয়াই নাই। সিনান ঘর থেকে বেরিয়ে যায়। রূপসার মুখটা কালো হয়ে আসে। কিশোরী মনে বোনা স্বপ্ন খান খান হয়ে যায়। চোখে জল ভিড় জমায়। সে বসে থাকে না, সেও আলগোচে ঘর ছেড়ে। সুরেলা খেয়াল করে সবই। মেয়েটার হাবভাব সন্দেহজনক। সে যা ভাবছে তাই কি সঠিক? তার মনের কোণে ভয় হানা দেয়। সিনান বড় বাড়িতে চক্কর কাটছিল। কোথায় যাচ্ছে না যাচ্ছে বুঝে উঠতে পারছে না। সেটা কোন দিকে বাল চোটে মেজাজ এমন মাথায় আন্ডা ফাটালে সিদ্ধ হয়ে যাবে। তখনই পেছন থেকে রিনরিনে গলায় আওয়াজ ভেসে আসে। সিনান দ্রুত পা চালায়। কেউ দেখলে তাকে অপবাদ দিবে। দুলালি তো দুধে ধোয়া তুলসী পাতা। চিন ভাইয়া, ও ভাই একটু দাঁড়াও না, জরুরি কথা আছে, শোনো না। ডাকতে ডাকতে গলা ভেঙে আসে রূপসার। তবুও লোকটা দাঁড়ায় না। রূপসা ডাক্তারের বিধিমালা অমান্য করে দৌড় দিল। সিনানের সম্মুখে দাঁড়িয়ে দুহাত মেলে বাধা দেয়, যেতে দিবে না। সিনান কিছু বলবে, রূপসা থামিয়ে দিয়ে হর গড়িয়ে বলে, তুমি এত নিষ্ঠুর নির্দয় কেন চিন ভাই? প্রচন্ড পাষণ্ড একটা। সকালে এত সুন্দর করে বুঝাইলাম, সব গিল্লা খাইছে। সিনানের খেকিতে কিশোরী ঘন ঘন মাথা নাড়ে। কিচ্ছু বলেনি, সব মাথায় গেঁথে আছে। তাইলে কুত্তার মতন পেছনে পড়ে আসিস কেন? রূপসা কষ্ট পায়, কাতর স্বরে অভিযোগ হানে। তুমি আমাকে কুত্তা বললা চিন ভাইয়া? সিনান আঙ্গুলের সাহায্যে কপাল ঘষে। কি জ্বালা যন্ত্রণা, মাথাটা ছিঁড়ে যাবে মনে হয়। এই শালিরে সটাইতে পালে শরীরে জ্বালা মৃত্য। সে দাঁত কটমট করে বলে, সর সামনের থেন, নাইলে তোর বাপরে সব জানাম। রূপসা বাবাও নামক লোকটাকে জমের মতো ভয় পায়। বাবা জানলে তাকে কিছু বলবে না, করবেও না, তবে মাকে মেরে ফেলবে। সে ছোট থেকে দেখে আসছে, তারা দুবোন কিছু করলে বাবা মাকে কথা শোনাবে, মারবে, তাও তাদের সামনে। সে ভীত চোখে তাকালো, নাক টেনে ছোট বাচ্চাতে নেই ফুপিয়ে কেঁদে কেঁদে বলল, আব্বারে কিছু বলিও না চিন ভাইয়া, তোমার কথাই সই, আমি আর তোমার সামনে আসবো না, কখনো না। সিনানকে পাশ কাটিয়ে আস্তে ধীরে হেঁটে যায় রূপসা। আজ কি তবে সব শেষ হলো, নাকি নতুন কোনো অধ্যায়ের সূচনা হবে? কিছু জানা নেই রূপসার। সে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজ কামরায় গিয়ে সিটকিনি তুলে দিল। পড়ার টেবিলে বসে ড্রয়ার খুলে একটা কালো রঙের ডায়েরি মেলে দেয়। হাই স্কুল নামক বল পেনে গোটা গোটা অক্ষরে কতিপয় শব্দ তুলে রাখে। সিনান ছালেহ, এই ছোট্ট রূপসার প্রতি এতটা নির্দয় না হলেও পারতে। কি দোষ আমার? তোমাকে পাগলের মতো ভালোবাসাটাই দোষ বুঝি। আমার এই দগ্ধ হৃদয়ে হায় লাগবে তোমার। তুমি পদ মেজাজে সিনান যদি কারো নচিবে থাকো তো শুধু এই রূপসার, নইলে আর কারো না। খুন করে ফেলবো তোমার প্রীতি রূপসা। কলম হাতে ডায়েরির পাতায় লেখা গোটা কয়েক শব্দ পলক্ষীন দেখে যায়। বট আখি যুগল বাদন ভেঙে কোমল গাল ছুঁয়ে কয়েক ফোঁটা অশ্রু সিনান সালেহ শব্দদ্বয়ের উপর পড়ে ভিজে ফুলে ওঠে। রূপসা পলক ঝাপড়ে ডায়েরির পাতায় গাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। আপন মনে বিড়বিড় করে, তোমার মনটা লহাই করা, তোমার ইস্পাতেরই হিয়া, তোমার বানিয়েছেন বেদি বড় কঠিন পাথর দিয়া।
ড্রয়ার খুলে একটা সাদা কালো ছবি বের করে বুকের বাম পাশে চেপে ধরে কিশোরী ডুকরে কেঁদে ওঠে। মন কেন তাকেই চাই, যাকে কাছে পাওয়া অমানিসার জ্যোৎস্নার মতো দুষ্কর। অপরাহ বেলায় ভাদ্রের কুত্তামরা গরমে নাজাল অবস্থা। বিদ্যালয় অঙ্গনে ছাত্রছাত্রীদের হাউকাউ সেই গরম বাড়িয়ে দেয়। তবে আশ্চর্যের বিষয় এই গরম শরীর ঘামালো মনটাকে শীতলতার আবাসে ভরিয়ে তোলে। এমন সুন্দর মুহূর্তগুলো যে জীবনের স্বর্ণ অক্ষরে লেখা, তা মোচনীয় শব্দগুচ্ছ। যেজন সময়গুলো কাটাচ্ছে সে চাইছে জলদি বড় হতে, অথচ যেজন হারিয়েছে সে আফসোসের মহামারীতে ডুবে। যদি স্কুল জীবনটাকে আবারও ছুঁয়ে দেখতে পারতাম, স্কুল ড্রেস পরে ব্যাগ কাঁধে, বন্ধু বান্ধবদের কাঁধে কাঁধ মিলিয়ে যদি সেই আনন্দে ভুবনে আবারও পা রাখতে পারতাম। ইস, মোটাসোটা গোছেন ম্যাডাম প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে কি নিয়ে যেন গুসুর ফুসুর করছে। পেছনের সারির ছাত্রীদের সেসবে কান নেই। তারা আপন সংসার পেতেছে, কেউ প্রেম কাহিনী শোনাচ্ছে, কেউ শুনছে, কেউ নাক ডেকে ঘুমাচ্ছে, তো কেউ অলস বসে ঝিমুচ্ছে, কেউ কেউ লাইব্রেরি থেকে আনা রোমান্টিক উপন্যাসের পাতায় ডুবে লাল নীল হচ্ছে। সবচেয়ে পেছনে বেঞ্চে ফ্যানের নিচে বসে সুরেলা চার বান্ধবীদের সাথে প্রেম কালাই খাচ্ছে আর গাল গপ্প করছে, শুনছে। মারিয়া তার অর্ধেক জামাইকে নিয়ে এটা ওটা বলছে আর লজ্জায় মুখ ঢাকছে। সুরেলাকে খোঁজাখুঁজি করতে ভুলছে না অবশ্য, তবে প্রতি উত্তরে সুরেলা ডুসডাস এমন বেফাস কথা বলছে যে মারিয়া পারে না ছাদ থেকে লাফ দিয়ে পড়তে। হঠাৎ মারিয়া কিছু খেয়াল করে বলল, সুরের তোর ভয়স্রবতা রাইছে। হলুদ শক্ত কালাই, যা প্রেম কালাই নামে স্কুল প্রাঙ্গণে অধিক পরিচিত। সুরেলা মুঠোয় ভরে নিয়ে বান্ধবীর মাথায় গাঁটটা মেরে বলল, ডন্ট বোলিং ফাও কথা। আরে নট বলিং ফাউ কথা, ইহা হাসা কথা। ওই দেখ তোর বাতারের গাড়ি। সুরেলা বান্ধবীদের ঠেলে গুতে জানালা দিয়ে উকি দেয়। দোতলা থেকে স্পষ্ট দেখতে পাই জনাবের গাড়িটি কখন এসেছে, তাকে নিতে নিশ্চয়ই আর একটু পরেই তো ছুটির ঘন্টা বাজবে। সুরেলা নিজ জায়গায় বসে চোরা চোখে শহীদের দিকে তাকায়। সবে কেমন করে দেখছি, যেন সে লুকিয়ে লুকিয়ে প্রেম করে ধরা খেয়েছে। সে ধ্যাত বলে উঠতে নিবে, মারিয়া বাহু চেপে ধরে বসিয়ে দেয়। চার মাথা এক করে জৈনব নামক সইটি ফিসফিস শব্দে বলে, সুর রিজবাই তোরে বালা টালা বাসে। বাসে তো। সুরেলা ওর মতো ফিসফিসে জবাব দিল। মারিয়া জয়নবের মাথায় গুতা মেরে ধমকে বলল, ঘুরে পেছায় কমের কি দরকার? সিধা সিধি জিগা যে আদর্শ করে নাকি? জয়নব কিঞ্চিত লজ্জা পায়। আরেক সই সুমাইয়া সোজাসুজি জিজ্ঞাসা করে বসে। তিনজন জোকের নাই জেকে ধরে তাকে। সুরেলা মজা পায় বেশ, মুখে লাজুক ভঙ্গিমা ফুটিয়ে আঙ্গুলে নখ খুঁড়তে খুঁড়তে বলল, করে তো, খুব করে। ব্যাস, তিনজন যেন সুরেলাকে ফিসে ফেলবে। সুমাইয়া অতি আগ্রহের সহিত শুধালো, এমন কইরা করে সোহাগ? সুরেলা তর্জনী আঙ্গুলের নখ দাঁত দিয়ে কামড়ে বান্ধবীদের চোখে যায়। ইশারায় আরো কাছে আসতে বলে। আবেগী কিশোরীরা আগ্রহ ভরা চোখে কান মাথা এগিয়ে দেয়। সুরেলা টেনে টেনে বলল, কেমন কইরা করে এটা বোঝার লাগি আগে তোগর বিয়া বসা লাগবো। সর শালিরা সব কটা বদ, লজ্জা শরম নাই। বাড়ি গিয়া দাদিরে কইবি জলদি বিয়া দাও। তিন কিশোরীর সকাল আগ্রহে পানি ঢেলে দেয় সুরেলা। বিদায় ঘন্টা বাজলে অলস ঝিমানো শ্রেণীকক্ষ উল্লাসে ফেটে পড়ে। হেডমাস্টারের কক্ষে বসে নরিজ মাহবুব খান চান দিছিল। হেডমাস্টারের চান দিবে সেতো জল গড়িয়ে পড়ে। তার সাদা ধপধপে রুমালে মুছিয়ে নিয়ে করুণ সুরে বলে, দেহরিস এমনটা করলে স্কুলে বদনাম হইব। তাছাড়াও হুমকি ধমকি তো আছেই। আমি অনুমতি দিচ্ছি না। আমি অনুমতি চাইতেও আসিনি, জাস্ট আমার সিদ্ধান্ত জানাচ্ছি। কিছুদিনের মধ্যেই আমার টিম আসবে আর প্রতিটি ছেলেদের ডোপ টেস্ট করবে। আপনি কিঞ্চিত হলেও আপনার স্কুলের
বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। সোহাগ নামক ছেলেটা কিন্তু বিষ খায়নি, হাই ডোজের ড্রাগ নিয়ে সেন্সলেস হয়ে পড়েছিল। সব রিপোর্ট আমার কাছেই আছে। আমি চাইলে অনেক কিছুই করতে পারি, তাই বুঝতেই পারছেন। ভদ্রলোক ভীত চোখে তাকিয়ে সোহাগের কেসটা নিয়ে বেশ ঝামেলা পোয়াতে হচ্ছিল। রিচ, বিশ্বাস করো, আমি এসবে জড়িয়ে নেই। আমি একজন শিক্ষক মানুষ, আমার কাজ শিক্ষা ছড়িয়ে দেওয়া। আমি তাই দিচ্ছি, বাকিটা আমার সাধ্যের বাহিরে। আপনি অত্র স্কুলের একজন সিনিয়র শিক্ষক, তার উপর প্রধান। আপনার স্কুলের পরিবেশ হবে শৃঙ্খল, অথচ বর্তমানে এটা স্কুল কম নেশাখোর বখাটেদের আড্ডাখানা বেশি। স্কুলের পেছনের দোকানটায় বুক ফুলিয়ে বখাটে ছেলেরা বসে নেশা পানি গিলছে। তাদের সামনেই মেয়েদের দালান, বাচ্চা মেয়েদের জানালা দিয়ে নানানভাবে হ্যারাস করছে। আপনারা কখনো তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন? ক্লাসে বসে ছাত্ররা হাতের তালুতে গাঁজা পিষে গালি পড়ছে, আমি মাত্র দেখে আসলাম। এসব কি একটা শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য? ভদ্রলোকের মাথা নত হয়ে আসে। নরিচ উঠে দাঁড়ালো, পকেটে হাত পুরে গম্ভীর গলায় বলল, এইটা আমার স্কুল। আমিও এককালে এই স্কুলের মাঠে খেলে বেরিয়েছি, বেঞ্চিতে বসে ক্লাস করেছি। আমি আমার স্কুলকে ধ্বংস হতে দেখতে পারবো না। মেডিকেল টিম খুব শীঘ্রই আসছে, প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম। কথা শেষ করে নরিচ বেরিয়ে আসে। হাত ঘড়িতে সময় দেখে নাই, স্কুল ছুটি হবে এখন। সে মেয়েদের দালানের সম্মুখে নারিকেল গাছের নিচে দাঁড়ায়। ঘন্টা বাজলে ছাত্রছাত্রীদের হাওকাও শব্দ শুরু, দলে দলে বেরিয়ে আসে সব। সে অপেক্ষায় থাকে তার জানাবার। ক্লাসরুম থেকে বের হয়ে বারান্দায় আসতে খুঁতখুঁতা লাট সাহেবকে চোখে পড়ে। সবসময়ের মতোই পরিপাটি বেশভূষা, এ যেন ধবল লাট। সুরেলা কাঁধে ব্যাগ চাপিয়ে নেমে আসে দোতলা থেকে। বান্ধবীরা পেছনের গেট বরাবর চলে যায়, সে সামনে পা বাড়ায়। খানিকটা লজ্জা লাগে তার, সবাই কেমন তাকিয়ে আছে, গুসুর ফুসুরও করছে। রিস ভাইয়ের বউ হ্যান ত্যান। সুরেলা এগিয়ে আসতেই নরিচ হাত বাড়ায়। ব্যাগ দিন। সুরেলা না বুধুক মাথা নাড়ল, দিবে না। নরিচ ভুরু কুচকালে। সুরেলা আশপাশে তাকিয়ে ধীমান স্বরে আওড়ালো, এই নিয়ে কাল সবাই লজ্জা দিবে। বলুন তো সবাই কেমন করে তাকিয়ে আছে, যেন বাঘ এসছে। নরিচ হাত বাড়িয়ে নিজেই ব্যাগ টেনে নেয়। সুরেলার হাতের দিকে তাকিয়ে বলে, চশমা হাত মোজা কই? যেই গরম বাবা রে বাবা, ফুলে ব্যাগে রেখে দিছি। জবাব জুৎসই লাগলো না। সম্মুখে পা বাড়িয়ে মাঠে রাখা গাড়ির দিকে যেতে যেতে বলল, শুধু যাওয়া আসার সময় পড়তে বলেছিলাম, ক্লাসে তো সব মেয়েরাই। সুরেলা মেকআপের আড়ালে মুখ ঘষে পায়ে পা মেলায়, বলিষ্ঠ হাতে আঙ্গুলের খোঁচা দিয়ে শুধায়, আমাকে নিতে এসছেন নাকি কোনো কাজ ছিল? দুটোই। সুরেলা ঠোঁট চোখা করে ও বলে। সম্মুখ গেটে ঝালমুড়ি ওলার দোকানে সেই ভিড় পড়েছে, তবে পাশে কুলফির ভ্যানে খুব বড় একটা ভিড় নেই। সে আঙ্গুল খোঁচাখুচি অব্যাহত রেখে আবদার জুড়ে, একটা কুলফি কিনে দেবেন? না। সুরেলার মুখটা ভোতা হয়ে আসে। বোরকার পকেটে হাত ঢুকিয়ে 5 টাকার একটা কয়েন বের করে বলে, আমার কাছেই টাকা আছে, আমি নিজেই কিনে খাবো। নরিচ কুলফির দোকানের দিকে তাকায়। লোকটার হাত থেমে নেই, নাক খোঁচাচ্ছে, এখানে ওখানে চুলকাচ্ছে, আবার সেই হাতেই কুলফি দিচ্ছে। সে খপ করে সুরেলার হাত চেপে ধরে। ডার্লিং, ওসব অস্বাস্থ্যকর খাবার খেলে অসুস্থ হয়ে পড়বেন। আমি বিকেলে কুলফি আনবো, তখন মন প্রাণ ভরে খাবেন। সুরেলা নাক কুচকে বলল। সুরেলা নাক কুচকে নিল। আপনি না চুপ থাকেন মিয়া, বাহার মামার কুলফি সেই ছোট্টবেলার থেকে খাইছি, কখনো অসুখে পড়ি নাই। আর অস্বাস্থ্যকরের কি দেখলেন? কুলফি তো ওই বরফের বক্সে আছে, আমি খাবই, হাত ছাড়েন না। আমার কথা না আপনার কথা? অবশ্যই আমার কথা। আচ্ছা আপনার এক কামড় দিবনে। সুরেলা মিষ্টি হেসে বলল। নরিচ নাক সিটকে সুরেলা হাত ছাড়ি নিয়ে কুলফি কিনে আনে। নরিচ রাগে চোখে দেখে, শুধু কিছু বলো না। সুরেলা কুলফি হাতে একাই গাড়িতে উঠে আসে। নরিচ ড্রাইভিং সিটে বসে গাড়ি ঘুরিয়ে স্কুল মাঠ থেকে রাস্তায় আনে। সুরেলা মেকআপ নামিয়ে নেয়।
কুলপি থেকে পলিথিনের আবরণ হটি নরিজের মুখের সামনে ধরে বলল, নেন, আপনি আগে খান। নরিজ আইসক্রিমটা কবজি নেওয়ার জন্য খপ করে হাত বাড়ায়। সোহেলা সেও হাত টেনে কুলপি মুখে পুড়ে নিয়ে চুষতে লাগলো। হেসে বলল, লাট সাহেব, আপনি চলেন ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। যাই হোক, আইসক্রিম কিন্তু সেই মজা, খাইতে চাইলে এক চেপে হাঁ করুন। নরিজ বাঁকা চোখে একবার হাস্যোজ্জ্বল মুখটা দেখে নি, সামনে দৃষ্টি স্থির রাখে। পকেট থেকে রুমাল বের করে দেয়। ঘেমে নিয়ে গেছিস? সুরেলা রুমালটা নেয়, তবে ঘাম না মুছে ঢিলে হয়ে আসা নাক ঝেড়ে ইয়াবরও ধন্যবাদ দেয়। নরিজের মুখটা দেখার মতো হয়েছে। এই মেয়ে ঠান্ডা আর শালো না। সকাল বিকাল 2 বেলা গোসল, 4 বেলা দাঁত ব্রাশ, অগোনা হাত পা মুখ ধোয়া লাগে। ঠান্ডা সারবে কেমনে? নরিজ ছোট ছোট চোখে যায়, হাত বাড়ায়, মাথায় চাটা মেরে বলল, বাব্বা, আজকাল মনের কথা বুঝে যাচ্ছিস দেখছি। সুরেলা মাথা ডোলে বিরক্ত প্রকাশ করে। নরিজ হাত বাড়িয়ে আলগোছে কুলপিটা ছিনিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আশঙ্কিক কাণ্ডে সুরেলা অবাক চোখে চায়। নরিজ বিজয়ী হাসল। ডার্লিং, এসব অস্বাস্থ্যকর খাবার চেয়ে চুমুটুমু খেতে পারিস। সাদ ভাই বলে জামাইয়ের চুমুতে নাকি ভিটামিন সি আছে। সুরেলা বলিষ্ঠ হাত টেনে দাঁত বসিয়ে দেয়। একেবারে দাঁত বসিয়ে ছেড়ে দিয়ে বলল, ABCD সবই দিলাম, হ্যাপি? নরিজ হাত ঝাঁকায়, দাঁত কটমট করে বলল, রাক্ষসী, দিনের আলো ফুরিয়ে রাত হোক, A to Z সব ভিটামিন পুশ করব। সুরেলা হেসে ধপাস করে কাঁধে মাথা রেখে চোখ বুজে নেয়। আপনি আসলে একটা লুচ্চা লোক। নরিজ পিঠ পিছনে হাত গলিয়ে দেয়। সুরেলা চিটকে সরে যায়। চোখ পাকিয়ে কিছু বলবে, নরিজ কাঁধ নিজের সাথে জড়িয়ে নেয়। সুরেলা পুনরায় কাঁধে মাথা রাখলো। নিমিষেই সুগন্ধির সাথে তীব্র পুরুষালী গন্ধটা নাসা গহ্বর ভেদ করে নিউরনে আলোড়ন তোলে। এই মিশ্রিত ঘ্রাণ সুরেলার অতি পছন্দের। মনে হয় বুকটাই মিশে গন্ধটাই গড়াগড়ি খেতে। দেয়ালে তোদের অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট শিট ঝুলছিল। ক্লাসে সুরেলা নামক রমণী কি একটাই, নাকি আরও দুটো আছে? রেজাল্ট শিট। আহা, সুরেলার মানিজ্জত সব শেষ। সে চোখ খিচে ঘুমের ভান ধরে। নরিজ ব্যঙ্গাত্মক স্বরে প্রত্যুত্তর করল, গণিতে 5, ইংরেজি প্রথমে 23, দ্বিতীয়তে 8, বিজ্ঞানে 12, অর্থনীতিতে 30, বাকিগুলোতে কোনো রকম টেনে টুনে পাস। পড়াশোনায় এতটা উন্নতি সাধন করেছিস, আমি তো ভেবেছি রেজাল্ট শিট কপি করে ঘরের দেয়ালে ফ্রেম করিয়ে রাখবো। সুরেলা সরে এসে দাঁত গেলায়। আমি অল্পতেই তুষ্ট থাকা মানুষ, লোভ টোভ নাই বুঝলেন। আমি চাইলেই 100-তে 100 নম্বর তুলতে পারবো। এটা সুরেলার কাছে কোনো ব্যাপারই না। তুলি না কেন জিজ্ঞেস করুন। নরিজ চাপাপাচ বইয়ের দিকে কোনা চোখে তাকিয়ে শুধালো, কেন? কারণ এই সুরেলা লোভী না। আর এই পরীক্ষায় ডাব্বা পাওয়াও একটা গর্বের বিষয়, সবাই পায় না। এই দেখুন, টপাররা 1000 চেষ্টা করলেও ডাব্বা পাবে না, পেলে গলায় রশি বেঁধে ইন্নালিল্লাহ। অথচ আমাদের মতো ছাত্রীরা ফেল করেও দাঁত গেলায়, বুক ফুলিয়ে চলাচল করে। নরিজ আবারও মাথায় চাটা মারে। সুরেলা গাল ফুলিয়ে নেয়, বেটা খাটাস। ময়লা চাদরে মুখ মণ্ডল ঢেকে আছে। সারি সারি ভিক্ষুকেরা বসে হাত পেতেছে প্রসাদের জন্য। পুরোহিত সবাইকে প্রসাদ দেয়। তার চোখ আটকায় ফর্সা হাতের দিকে। উপস্থিত সব ভিক্ষুকেরা কালো আর ময়লা হাত পা, অথচ এনার হাত পরিষ্কার। তিনি পরিচয় জানতে আগ্রহী প্রকাশ করেন। ময়লা চাদর মুখশ্রী হতে সরে যায়। শুকনো সুশ্রী মুখটার দর্শন হয়। পুরোহিত প্রশ্ন করে, তুমি কে মা? তোমাকে দেখে সম্ভ্রান্ত পরিবারে মনে হয়, ভিক্ষা করছো যে? 30 ছুঁই ছুঁই রমণী হু হু করে কেঁদে ওঠে। কন্দনরত গলায় বলল, বাবা, আমি সব হারিয়েছি। আমাকে আশীর্বাদ দিন যেন আমি খুব শীঘ্রই ভগবানের কাছে চলে যাই। কি হয়েছে মেয়ে? মৃত্যুই যদি সবের সমাধান হতো, তাহলে সবাই সমস্যায় পড়লে মৃত্যুটাকে বেছে নিত। দামিনী সজল চোখে চায় পুরোহিতের পানে। যাকে বিশ্বাস করেছিলাম সেই সবচেয়ে বড় ক্ষতিটা করে দিল।
এখন আমি নিঃস্ব। সব ছেড়ে ছুড়ে এসেছিলাম নতুন একটা জীবনের খোঁজে, কিন্তু এভাবে ধোঁকা খাবো ভাবিনি। ফিরেও যেতে পারবো না। এটাই তো জগৎ সংসার। আমরা পরিকল্পনা করি এক, উপরের জন করে আরেক। জীবনটাই ধোঁয়াশা। কি আর করবে, ফিরে যাও যেখান থেকে এসেছিলে। হয়তোবা সেখানে তোমার জীবনের উদ্দেশ্য লুকিয়ে। পুরোহিত দামিনীর হাতে প্রসাদ দিয়ে চলে যান। দামিনী দিশেহারা, কি করবে না করবে ভেবে পায় না। শুভ্রা মাসি এভাবে ধোকা দিবে ভাবিনি সে। অবশ্য তারই বা কি দোষ, অতগুলো টাকা দেখলে কারই বা হুঁশ থাকে। সে তো হুঁশ আক্কেল হারিয়ে এক পিচ্চি মেয়েকে মরার মুখে ফেলে টাকা নিয়ে পালিয়ে এসেছিল। সব তার পাপের শাস্তি। এখন কি করবে সে? মা বাবুকে মামার বাড়িতে পাঠিয়েছিল অনেক আগেই। সেখানে গিয়ে জানতে পারে তারা সবাই বাড়িঘরের জায়গা বেচে মা বাবুকে সঙ্গে নিয়ে কলকাতা চলে গেছেন। অথচ দামিনী কিছুই জানে না সে এখন কোথায় যাবে। তার যে এগুলো কোনোটাই রইল না। অনেক ভেবে দামিনী সিদ্ধান্ত নেয় সে শরৎপুর ফিরে যাবে। নিশানের পায়ে পড়বে, মেয়ের দোহাই দিয়ে পড়ে থাকবে চেয়ারম্যান বাড়িতে। নিশানকে হয়তোবা সে মানিয়ে নিল, কিন্তু দামিনী ভাবতে ভাবতে অস্থির হয়ে পড়ে। কেমন পাগল টাগল লাগে নিজেকে। সে প্রসাদ গ্রহণ করে চাঁদের মুখটা ঢেকে নেয়। কাঁধের ব্যাগ থেকে একটা সিরিঞ্জ বের করে হাতে পুশ করে। অস্থির ভাবটা আস্তে ধীরে কমে স্বস্তি পায়। বাম হাতে নাক ডলে গুটিসুটি মেরে সেখানেই শুয়ে পড়ে। আমি মাটি ছাড়া কোথাও যাব না। তুমি বলেছিলে মাটিকে খুঁজে আনবে, কিন্তু তুমি আনছোই না। নিশ্চয়ই ওই পচা চাচাজান মাটিকে কিডন্যাপ করে লুকিয়ে রেখেছে। বাবা, তুমি এখনই ওই পচা চাচাজানকে পুলিশে দিয়ে মাটিকে নিয়ে আসো। নিশান মেয়ের কথাই অসহায় বোধ করে কি বলবে, বাসা খুঁজে পায় না। 6 বছরে মেয়েকে তো আর মায়ের কুকীর্তির কথা বলা যাচ্ছে না। যদিও তা চোর ডাকাতি নেশা অব্দি সীমাবদ্ধতা থাকতো। নিশান কিছু বলে না। মাংস ভাত মুখে পুড়ে সুধা নেয় না মুখে, গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নেয়। শুভি মা, খেয়ে নাও, সকালেও কিচ্ছুটি খাওনি। আমি খাবো না, সকাল দুপুর রাতে কখনোই খাবো না। আগে মাটিকে আনো, তবে আমি অন্ন গ্রহণ করব। বকবো কিন্তু আমি। সুবীর টানা চোখ দুটো নোনা জলে ভরে যায়। নিশান ভাতের থালা সরিয়ে মেয়েকে টেনে কোলে বসিয়ে দিল। মাথায় ছোট্ট চুমু এঁকে বলে, তুমি না আমার লক্ষ্মী মেয়ে, লক্ষ্মীটির মতো খেয়ে নাও। বিকেলে আমরা পার্কে ঘুরতে যাব। আমি কোথাও যাব না, তুমি একাই যাও। সুবার জেদি গলা। নিশান অসহায় চোখে যায়। সামনের বারান্দায় বসে রেবেকা বানু পান সুপারি কাটছিলেন। সুবাকে জেদ করতে দেখে এগিয়ে আসে। খানিকটা কঠোর হয়ে বলে, মেয়ে মানুষের এত জেদ কেন থাকবে? চুপচাপ খেয়ে নাও, নইলে তোমার বাবাকেও হারিয়ে ফেলবে। তুমি কি সেটাই চাইছো? সুবা ভীত চোখে চায়। রেবেকা বানু তো সূক্ষ্ম চোখে তাকিয়ে বলে, না চাইলে খাবার খেয়ে নাও। মেয়ে মানুষ থাকবে নরম শোভা, উঠতে বসলে উঠবে, বসতে বললে বসবে। এর বাইরে গেলে মেয়ে তোমার জীবনে কষ্টের সীমা খুঁজে পাবা না। নিশান মেয়ের মুখে খাবার তুলে দেয়। সুবা এজাটে জেদ ফেলে খেয়ে নেয়। রেবেকা বানু ঠোঁট চেপে হাসেন, তবে নিশানকে বলে, সুবা এভাবে আর কতদিন নিশান? সুভাকে তার মায়ের কুকর্মের কথা জানাচ্ছ না কেন? পরে দেরি না হয়ে যায়। গাল ভর্তি খাবার নিয়ে রেবেকা বানুর দিকে ফেরে। নিশান মেয়ের দিকে তাকিয়ে জবাব দিল, বড় ভাবিজান ওসব ভোলা যায় বলো, তবুও দেখি। তবে আমি খুব বেশি দিন আর তোমাদের কষ্ট দেব না। আমি আমার মেয়েকে নিয়ে নতুন স্বপ্ন বুনবো, যেখানে অতীতের হাতছানি থাকবে না। রেবেকা বানু কিছু বললেন না, সুপারি কাটতে চলে যান। সুবা মলিন মুখে খাবার চিবই। বাবা থেকে বিলেত কেন নিয়ে যাবে? দেশে কি জায়গার অভাব পড়েছে? ওই ভিন দেশে সে শ্বাস কিভাবে নেবে? এক কাজ করা যায়, বয়ামপুরে এখান থেকে শ্বাস নিয়ে যাবে। রেবেকা বানু পান সুপারি কাটেন আর বাবা মেয়ের দিকে তাকান। সুবা মেয়েটার মধ্যে এক আলাদা মায়া আছে। মায়া শুধু রূপসার মতো দেখতে এজন্য না। রিজ আম্পাও বলেন মেয়েটা তার মরহুম মায়ের মতো করে কথা বলেন, একদম গুছিয়ে একই মুখভঙ্গির সাথে। তাই তিনি চান না সুভাকে নিয়ে নিশান পরদেশে পাড়ি জমাক। তিনি তো এই প্রস্তাবও দিয়েছেন যে নিশান নতুন করে সংসার পাতুক। সুভার দায়িত্ব তিনি নেবেন।
নিজ পরিচয়ে বড় করবেন। নিশান মানেনি। এই নিয়ে দুই ভাই একটু মনোমালিন্য হয়। ছোট গিন্নি ভাবি সাবধানে, আঙুল কাটবে তো। জয়ের কথাই রেবেকা বানুর হুঁশ হয়। অল্পের জন্য আঙ্গুল বেঁচে গেল। সামিনার দিকে তাকিয়ে বলেন, রূপটা নেই। রিফা কলেজ থেকে ফিরলো না। বাড়িটা কেমন ফাঁকা লাগছে, তাই না? মেয়ের কথা উঠতেই সামিনা বেগমের মুখটা কেমন উদাস হয়ে আছে। মেয়ের কাছে নেই আজ 2 মাস হবে। দুষ্টু পাখি বাড়িতে থাকলে সবসময় ফরফর করত। বাড়িটা কেমন প্রাণোচ্ছল থাকতো, এখন কেমন মলিন লাগে। সে ছোট্ট করে সম্মতি জানিয়ে চুপ থাকে। রেবেকা বানু আবারও জিজ্ঞেস করল, রূপ ফোন দিয়েছিল? না ভাবি, আমি দিই, তবে কথা বলে না। তোমাদের মতিগতি বুঝি না সামিনা। ঘরের মেয়ে কেন ভাইয়ের বাড়িতে পাঠাবে? আমরা কি রাস্তায় বসেছি নাকি? আশ্চর্য, তোমার ভাইয়ের একটা জোয়ান ছেলে আছে না? ঘটনা ঘটার কতক্ষণ? ঘটনা ঘটতে কতক্ষণ? নাকি তোমার পরিকল্পনায় এমনটা হলে একেবারে কাবিন কালেমা পরিয়ে তুলে দিতে? রেবেকা বানু হঠাৎ বিরক্ত মুখে বলেন। সামিনা বেগমের জোড়া চাহনি এদিক ওদিক ঘোরে। পরিকল্পনা কিঞ্চিত এমনই, তবে মুখ উদ্দেশ্য মেয়ের মাথা থেকে ভূত নামে না। সাথে পড়াশোনার জন্য এক সুস্থ পরিবেশ গড়ে দেওয়া। রূপসার বাবার আচরণ সন্দেহজনক। তিনি মেয়েকে নিয়ে শঙ্কায় থাকতে চান না। তবে এসব রেবেকা বানুকে বুঝতে না দিয়ে বলেন, ভাবি, মেয়েটার স্বপ্ন ডাক্তার হবে। এই সরোজপুরে থাকলে তা অসম্ভব। আমি ছবিকে পড়াতে পারিনি। রূপের বেলায় এমন ভুল করতে চায় না বিধায় ভাইয়ার কাছে পাঠিয়েছি। আপনি তো জানেন উনি রূপকে কতটা স্নেহ করে। রেবেকা বানুর বিরক্তি বাড়ে বই কি। শোনো সামিনা, মেয়ে মানুষের অত পড়াশোনা করতে নেই। এখন চেহারা সুরত মাশাল্লাহ ভালো আছে। ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। পড়াশুনো করতে গেলে চেহারা ভেঙে যাবে। বয়স বাড়বে, তখন ভালো ছেলে পাওয়া মুশকিল। তাছাড়াও পড়াশুনো করে হবেটা কি? সেই ঘুরে ফিরে সংসারের হালটাই ধরতে হবে। যতই তুমি জয়ী ব্যারিস্টার হও না কেন, চাকরি বাকরি শেষ, ঘর সামলানো আরও ঝামেলার। সামিনা বেগম তর্কে জড়ান না। যার জ্ঞান যতটুকু। রেবেকা বানু লম্বা ভাষণ শেষ করে দম নেন, বলেন, তুমি এক কাজ করো, রূপটাকে নিয়ে আসো। ওকে সারা বাড়িটা কেমন খা খা করে। আমার ভালো লাগে না, একা একা লাগে, বিরক্ত এসে যায়। নিশান ভাবির দয়ের কথা শুনছিল। রেবেকা বানুর কথাই গলা খাকারি দিয়ে বলে ওঠেন, বড় ভাবি যান, আপনার পুত্রবধূ এই এলো বলে তখন আর একা একা লাগবে না। তার সাথে তো আপনার খুব ভাব। ঠিক বলেছি না ছোট ভাবি যান? সামিনা বেগম ঠোঁট চেপে হাসলেন শুধু। রেবেকা বানু তেলে বেগুনে জ্বলে পড়ে ছারখার। নিশান, ওই মেয়েটার কথা বলো না তো। ওর কথা মনে এলেই আমার গা গতর জ্বলে ওঠে। রিসকে নিশ্চয়ই কালো জাদু করেছে, নইলে আমার টিপটাপ ছেলে পচা ডোবায় মুখ দেয়। এটি ঠিক বলেছেন। দুনিয়া উল্টে গেলেও দোষ বৌমাদেরই হয়। রেবেকা বানু কটমট করে তাকালে। নিশান ঠোঁট চেপে হাসে। মুখ্য দরজার দিকে ইশারা করে বলল, ভাবি যান, আপনার পুত্রবধূ এসেছে, এখন আর একা একা লাগবে না। রেবেকা বানু দরজার দিকে তাকান। কালো বোরখা পরিহিতা ম্যাডামকে দেখে মুখ বাঁকায়। সুরিলাকে শুনিয়ে শুনিয়ে সামিনাকে আদেশ করেন, হ্যাঁ গো সামিনা ম্যাডাম জি এসেছেন, তার জন্য চা সরো। নিশ্চয়ই পড়াশুনো করে ক্লান্ত হয়ে গেছেন। আসেন ম্যাডাম, আসেন, বসেন এখানে, আমি বাতাস করি। জমেলা, কই গেলি রে? একটা হাত পাখা নিয়ে আয় তো। জমেলা নামক নতুন কাজের মহিলার সারা শব্দ পাওয়া গেল না। সুরিলা সমান্তালে দুহাত কসলাতে কসলাতে এগিয়ে আসে। চড়ে কেসে মিরমির করে বলে, আম্মা ব্যস্ত হবেন না, আর চা খাবো না, শরবত বানাতে বলেন, গরম পড়েছে বেশ। ব্যাস মনোপুত আগুনে ঘি আহুতি দিল। নিশান হালকা শব্দ করে হেসে ওঠে। সহযোগী ছোট্ট শুভা মন খারাপি রেশ কাটিয়ে সামিনা খাতুনও ঠিক করে হেসে দেন। দুটোর এখন বেশ লাগবে, যেমন কুকুর তার তেমন মুগুর। রেবেকা বানু দাঁত গেলিয়ে বললেন, বীজগুলো দেই, খেয়ে আমাকে উদ্ধার করেন। দিব? আহা কি মধুর গলা। সুরেলা প্রত্যুত্তর
মধু ঢেলে বলে। রেবেকা